বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল, প্রভাষক বাংলা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে কবিতা অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের পাঠ্যভুক্ত একটি কবিতা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমরা কোন কবিতা আজকে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা সাহিত্যের অন্যতম একজন কৃতিমান, গণ্য এবং বরেণ্য কবি জীবনানন্দ দাশ রচিত সুচেতনা নামক কবিতাটি আজকে তোমাদের আলোচনা করব। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুচেতনা কবিতা আলোচনার পূর্বে কিছু কথা তোমাদের বলে নিতে চাই। সেটা হচ্ছে, তোমরা জানো যে জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছিলেন 1899 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিলেন 1954 খ্রিস্টাব্দে। তো জীবনানন্দ দাশ যে সময় বেড়ে উঠেছেন সেই সময় কিন্তু পৃথিবীতে এক প্রকার ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশ বিরাজ করছিল। তোমরা জানো যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। সেই সময় জীবনানন্দের বয়স কত? মাত্র 15 বছর। আবার জীবনের শেষ পর্যায়ে এসে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং তোমরা সবাই জানো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিভীষিকা কেমন ছিল। কবি জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেছিলেন 1954 সালে। আর আমরা আজকে যে সুচেতনা নামক কবিতাটি নিয়ে আলোচনা করব, এই কবিতা কবির অন্যতম প্রধান একটি কাব্যগ্রন্থ বনলতা সেন নামক কাব্যগ্রন্থে কিন্তু প্রকাশিত হয়েছিল। তো আর এই বনলতা সেন কবিতা বা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1942 সালে। তার মানে বুঝতেই পারছো যে 1939 সালে বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, যেটা স্থায়ী হয়েছিল 1945 সাল পর্যন্ত। তার মাঝামাঝি পর্যায়ে 1942 সালে কবির কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। তো স্বাভাবিকভাবেই কবির কবিতায় এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীর যে পরিবেশ, এই পরিবেশের একটা প্রভাব বা ছাপ পড়াটাই স্বাভাবিক। আমরা এই সুচেতনা নামক কবিতার ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা বা মানুষের মধ্যে যে চেতনার অভাব, এই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কবিতার নামকরণ নিয়ে প্রথমে একটু কথা বলতে চাই। কবিতার নাম হচ্ছে সুচেতনা। সুচেতনা। তোমরা অনেকেই মনে করতে পারো যে এটা কোনো নারী চরিত্রের নাম। আমরা ইতোপূর্বে বনলতা সেন কবিতায় দেখিয়েছি যে বনলতা কিন্তু একটা নারী চরিত্রের নাম। জীবনানন্দর এরকম বেশ কিছু কবিতা আছে যেখানে নারী চরিত্রের নাম আছে। কিন্তু আজকে যে সুচেতনা নিয়ে কথা বলছি, এই সুচেতনা আদৌ কিন্তু কোনো নারী চরিত্র নয়। এই সুচেতনা জিনিসটা কি, চেতনা এটা বুঝতে হলে আমাদের এই নামকরণটা একটু ভেঙে বিশ্লেষণ করতে হবে। এখানে খেয়াল করো, এই সু শব্দের অর্থ কি বলতো? সু শব্দের অর্থ হচ্ছে সুন্দর। তার মানে সুন্দর যে চেতনা, সেটাই হচ্ছে সুচেতনা। তো এই সুন্দর চেতনা বা সুচেতনা এটা আসলে কি জিনিস? এটা কিন্তু সুন্দর চেতনা বলতে বোঝানো হয় মানুষের মানবিক মূল্যবোধ। মানবিক মূল্যবোধ। তার মানে কবি জীবনানন্দ দাশ এই সুচেতনা নামক কবিতার মাধ্যমে কিন্তু আমাদের মানবিক মূল্যবোধ জাগ্রত করার কথা বলেছেন। তিনি দেখিয়েছেন যে আমাদের সমাজে এই যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশ, যুদ্ধ বিগ্রহ হচ্ছে, শান্তির অভাব, চারিদিকে অশান্তি, এগুলো ঘটার একটাই মাত্র কারণ,
যেই কারণটা হচ্ছে আমাদের ভিতরে মানবিক মূল্যবোধের অভাব, আমাদের ভিতরে মনুষ্যত্বের অভাব, মনুষ্যত্ব জিনিসটা লোপ পেয়েছে, যার কারণে কিন্তু এরকম ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশে আমরা লক্ষ্য করছি। আর এই যে মানবিক মূল্যবোধ কিংবা সুন্দর চেতনা, একটা সুন্দর চিন্তা, এই জিনিসটা মানুষের থেকে লক্ষ যোজন দূরে চলে গেছে, যেটা কল্পনার বিষয় হয়ে গেছে। তৎকালীন সময়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ জীবনানন্দ দাশ যে সময়ের ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশ দেখছেন সেই সময়ের কথাই কিন্তু তিনি বলছেন যে মানুষের মানবিক মূল্যবোধটা সেই মুহূর্তে নেই। যদি মূল্যবোধটা থাকতো, মানুষের বিবেকবোধটা থাকতো, তাহলে কিন্তু এরকম যুদ্ধ বিগ্রহ, মানুষের মধ্যে হাহাকার, হানাহানি, রক্তারক্তি, এই জিনিসটা কিন্তু হইতো না যদি মানবিক মূল্যবোধটা থাকতো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার কবিতার লাইন বাই লাইন ধরে ধরে বিশ্লেষণ করব। তোমরা যদি তোমাদের সামনে বই থাকে তাহলে অবশ্যই বইয়ের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখে নেবে। আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব কবি জীবনানন্দ দাশ সুচেতনা কবিতার মাধ্যমে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। সুচেতনা, তুমি এক দূরতম দ্বীপ। খেয়াল করো, কবি জীবনানন্দ দাশ এখানে সুচেতনাকে সম্বোধন করছেন, অর্থাৎ মানবিক মূল্যবোধটাকেই সম্বোধন করে বলছেন তুমি এক দূরতম দ্বীপ। খেয়াল করো, দূরতম যে দ্বীপ, অর্থাৎ অনেক দূরের যে দ্বীপ, সেই দ্বীপটা কি? সেই দ্বীপটা আসলে লোকালয় থেকে বিচ্ছিন্ন। তার মানে সেই সময়ে মানুষের মানবিক মূল্যবোধটা কিন্তু একেবারেই বিচ্ছিন্ন, মানুষের কাছ থেকে অনেক বিচ্ছিন্ন। বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। খেয়াল করো, কবি বলছেন যে বিকেলের নক্ষত্রের কাছে। বিকেলের নক্ষত্রটা কি? আমরা জানি যে আমরা আকাশে যে তারকারাজিগুলো দেখি কিংবা নক্ষত্রগুলো দেখি, সেগুলো মূলত রাতের বেলায় দৃশ্যমান হয়। বিকেলে কিন্তু নক্ষত্রগুলো আমরা সচরাচর চোখে দেখতে পাই না, যদিও দেখতে পাই সেটা সন্ধ্যার সময় যে দেখতে পাই, সন্ধ্যা তারা বা শুক্র গ্রহ যেটাকে বলে আমরা, এরকম কিছু নক্ষত্র কিন্তু বিকেলে দেখতে পাই, বিকেলে নয়, সন্ধ্যার পরে এবং রাতে। তো এই জায়গায় বিকেলের নক্ষত্রের কাছে, এটা কিন্তু কবি একেবারে কল্পনার জগতে আমাদের নিয়ে চলে যাচ্ছেন। সেটা কেমন? যে এই যে সুচেতনার কথা বলা হচ্ছে, সুচেতনাটা আসলে মানুষের যে মানবিক মূল্যবোধ, এটা একেবারে যেমন দূরতম দ্বীপের মতো বিচ্ছিন্ন, তেমনি বিকেলের নক্ষত্রের মতো যেন আমাদের কল্পনা করতে হয়। এই মানবিক মূল্যবোধটা এত দূরে কিন্তু অবস্থান করছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। অর্থাৎ আমরা যে সুচেতনার কথা বলছি, এখানে এই যে দারুচিনি এবং বনানীর কথা বলা হচ্ছে, দারুচিনি এবং বনানী বলতে আমরা মূলত সবুজ কোনো বৃক্ষ বা সবুজ বনানী বুঝে থাকি। তো কবির যে কল্পিত মানবিক মূল্যবোধ, মানবিক চেতনা, সুন্দর চেতনা, এই জিনিসটা কি হচ্ছে? এই জিনিসটা মানুষের থেকে বিচ্ছিন্ন একটা কল্পলোকের বিষয়। এবং এই কল্পনার যে মূল্যবোধ, এই কল্পনার মূল্যবোধের যে সবুজ বা এই কল্পনার মূল্যবোধের যে সৌন্দর্যটা, সেটা কি? সেটা এক প্রকার নির্জনতায় ভরা। তার মানে কবি বোঝাতে চাচ্ছেন যে মানুষের এই যে মানবিক মূল্যবোধ কিংবা সুন্দর চেতনা, সুচেতনা, এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রে সব জায়গায় বিরাজমান নয়, সব জায়গাতে এটার বিস্তার নেই। এটা কিছু কিছু জায়গায় এটা খুঁজে পাওয়া যায়। তো যদি এটা সব জায়গায় খুঁজে পাওয়া যায় কিংবা সব জায়গায় যদি বিস্তার ঘটানো যায় মানুষের এই মানবিক মূল্যবোধটা, তাহলে কিন্তু সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এরপর কবি বলছেন, এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। খেয়াল করো, কবি বলছেন যে এই পৃথিবীর রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, তারপর রক্ত সফলতা সত্য। তোমরা খেয়াল করো যে আমাদের এই যে সভ্যতা, আধুনিক যে সভ্যতার কথা আমরা বলে থাকি, এই সভ্যতা যে এই মুহূর্তে বিরাজ করছে, এর পেছনে কিন্তু লক্ষ লক্ষ বছরের পুরাতন ইতিহাস রয়েছে। তো সেই পুরাতন ইতিহাসগুলো যদি আমরা দেখি, তো একটা সভ্যতার পরে আর একটা সভ্যতা গড়ে ওঠার পেছনে কিন্তু অনেক রক্তপাত, অনেক সংগ্রামের ইতিহাস কিন্তু রয়েছে। তো অনেক বড় বড় যুদ্ধ হয়েছে। আমাদের ইসলামের কথাও যদি বলি, এই ইসলাম দিন কায়েমের সেই সূচনা লগ্নেও কিন্তু অনেক বড় বড় যুদ্ধ করতে হয়েছে।
তো এই পৃথিবীতে সভ্যতা গড়ে তোলার ক্ষেত্রে, সভ্যতা টিকিয়ে রাখার জন্য কিন্তু যুদ্ধ বিগ্রহের প্রয়োজন হয়। তবে পৃথিবীতে যে এই শুধুমাত্র যুদ্ধ বিগ্রহ জিনিসটাই থাকবে এটাই কিন্তু শেষ সত্য নয়। কবি বলছেন যে এই পৃথিবীতে সভ্যতা গড়ে তোলার জন্য কিংবা সভ্যতা টিকিয়ে রাখার জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে, তবে পৃথিবীর এই যুদ্ধের অবস্থাটাই কিন্তু শেষ সত্য নয়। তোমরা আবারও বুঝে নাও যে এই কবিতাটা কিন্তু যুদ্ধ বিক্ষুব্ধ সময়ের একটা কবিতা, তার মানে যুদ্ধের কথাটা এখানে আসাটাই স্বাভাবিক। তো কবির সামনে দেখছেন যে এরকম যুদ্ধ হচ্ছে, মানুষের ভিতরে, মানুষের মধ্যে সেই মনুষ্যত্ব বোধটা নেই, বিবেক বোধটা নেই, সব কিছু যেন কেমন বিসর্জন হয়ে গেছে। সবাই যে যার চিন্তা চেতনা নিয়ে ব্যস্ত, যে যার বিষয় আশয় নিয়ে ব্যস্ত, মানবিক মূল্যবোধটা সেখানে বিসর্জন হয়ে যাচ্ছে। এই রকম মুহূর্তে কবির বলছেন যে এই যুদ্ধ বিগ্রহ ইতিহাসে আমরা এর আগেও দেখেছি, তবে এই যুদ্ধ বিগ্রহের যে সত্যতা, এই সত্যটা কবি মেনে নিচ্ছেন এবং এটাও বলছেন এই সত্যটাই কিন্তু আসল সত্য নয়। এরপরে বলছে, আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। খেয়াল করো, কবি এখানে দ্বিতীয় স্তবকে এসে বলছেন যে আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ। এখানে এই যে রূঢ় রৌদ্রে কথা বলা হচ্ছে, এটা মূলত এই যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশের কথাই বোঝানো হচ্ছে। অর্থাৎ প্রাকৃতিক যে বিপর্যয়, সেই বিপর্যয়ের পাশাপাশি মানব সৃষ্ট যে বিপর্যয়, সেই বিপর্যয়টাও কিন্তু এখানে উঠে এসেছে, অর্থাৎ সেই যুদ্ধ বিক্ষুব্ধ পরিবেশটা। তো পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে, অর্থাৎ এই পৃথিবীতে যে যারা আমরা বসবাস করছি, আমরা যে সমস্ত মানুষ বসবাস করছি, এই মানুষকে যে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে, অর্থাৎ ভালোবাসার মূল যে আকর্ষণ, ভালোবাসার কিনারে পৌঁছাতে গিয়ে কিন্তু এই যুদ্ধ বিক্ষুব্ধের মতো পরিবেশটা অনেক সময় তৈরি হয়ে গেছে। তার মানে একটা জাতিকে যদি উন্নত জাতিতে পরিণত করতে হয় তাহলে কিন্তু আরেকটা জাতিকে স্যাক্রিফাইস করতে হয়। তার মানে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যুদ্ধ বিক্ষুব্ধ, আমাদের ভালোবাসার পর্যায়ে যাওয়ার জন্য, ভালোবাসার চরম শিখরে আরোহণ করার জন্য কিন্তু এই যুদ্ধ বিগ্রহের জিনিসটা ঘটেছে, সংঘটিত হয়েছে। তোমরা ট্রয়ের কথা জানো যে ট্রয়ে কিন্তু এরকম ভালোবাসা, যে ট্রয়ের নগরের যে হেলেন ছিল, সেই হেলেনকে কেন্দ্র করেই কিন্তু এরকম একটা যুদ্ধ বিক্ষুব্ধ পরিবেশের সৃষ্টি হয়েছিল। তার মানে ভালোবাসার কাছাকাছি পৌঁছানোর জন্য কিন্তু এই যুদ্ধ বিগ্রহটা হয়েছে। তবে কবি এখানে বলছেন যে এই মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে যেই কিন্তু এই যুদ্ধ বিগ্রহটা তৈরি হচ্ছে। দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। তার মানে কবি বলছেন আমারই হাতে, অর্থাৎ কবির নিজের হাতে বলতে আমাদের হাতে, আমাদের পারিপার্শ্বিক যারা আছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, তো একজনের ভালোবাসা দিতে গিয়ে আরেকজনকে কিন্তু এইভাবে কবি বলছেন যে আমারই হাতে এরকম ভাই বোন আত্মীয় স্বজন পরিজন যারা আছে এদেরকে নিহত হয়েছে, এদের জীবনটাকে বিসর্জন দিতে হয়েছে। এরপর কবি বলছেন পৃথিবীর গভীরতর অসুখ এখন মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। অর্থাৎ পৃথিবীতে এই যে যুদ্ধ বিক্ষুব্ধময় পরিবেশ চলছে, মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ নেই, মানুষের ভিতরে সুন্দর চেতনা নেই, এর পেছনের যে এই না থাকাটা কবি দেখিয়েছেন যে এটা পৃথিবীর একটা গভীরতম অসুখ। আর এই অসুখের জন্যই কিন্তু পৃথিবীতে এরকম বিক্ষুব্ধ পরিবেশ বিরাজ করছে। তবে এত কিছু থাকা সত্ত্বেও আমরা সকলেই কিন্তু এই পৃথিবীর কাছে ঋণী। কেন ঋণী? কারণ এই পৃথিবী কিন্তু তার মাটিতে, তার বাতাসে, তার আলো দিয়ে, তার ছায়া দিয়ে আমাদেরকে লালন পালন করছে। এজন্যও কিন্তু আমরা পৃথিবীর কাছে ঋণী। সুচেতনা, এই পথে আলো জ্বেলে এ পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে। সুচেতনা বলে কবি এই সুন্দর চেতনা কিংবা মানবিক মূল্যবোধকে কবি আবার সম্বোধন করে বলছেন, সম্বোধন করে কি বলছেন, এই পথে আলো জ্বেলে এ পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে। এই জায়গায় কিন্তু কবির একটা আশাবাদ ব্যক্ত হয়েছে। সামনের দিনে যেই পথে যুদ্ধ শুরু হয়েছে সেই পথেই যুদ্ধ শেষ হবে এবং পৃথিবী কণ্টক মুক্ত হবে, পৃথিবী আবার আলোর মুখ দেখবে। এই কথাই বা এই জিনিসটাই কিন্তু কবির আশাবাদ এখানে ব্যক্ত হয়েছে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। তবে কবি বলছেন যে
এই যে পথে আলো জ্বলে পৃথিবীটা মুক্ত হবে সেটা কিন্তু অনেক দিন সাধনা, মনীষীরা যেরকম অনেক সাধনার পরে সিদ্ধি লাভ করে, আমরা এই যে কণ্টকমুক্ত কণ্টকযুক্ত পৃথিবী এখন বিরাজ করছি, বা এই পৃথিবীতে যে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধটা লুপ্ত হয়ে গেছে, এই লুপ্ত জিনিসটা আবার ফিরে আসতে অনেক সময়ের প্রয়োজন। অনেক সময় মনীষীদের যেমন অনেক সময় সাধনা করতে হয়, তেমনি এই পৃথিবীটাও একদিন সুন্দর শান্তিপূর্ণ পৃথিবী হবে, তবে সেই সুন্দর শান্তিপূর্ণ হওয়ার জন্য অনেকটা সময় আমাদের পাড়ি দিতে হবে, অনেকটা সময় অপেক্ষা করতে হবে। এরপর কবি বলছেন, এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল। কবি বলছেন, এই যে পৃথিবীতে যে বাতাস বয়ে যাচ্ছে, এই বাতাসটা কি সূর্যের আলোর মতো এতটা স্নিগ্ধ? দেখো, এই সূর্যের আলো বা সৌরশক্তি, এটা কিন্তু শক্তির একটা অন্যতম উৎস, কিন্তু যেই সময়ের কথা বলা হচ্ছে এই সময়ে কিন্তু বাতাসে নিদারুণ একটা যুদ্ধের দমদম অবস্থা, যুদ্ধের গন্ধ, মানুষের লাশের গন্ধ। তো এই জন্য বলছে যে এই বাতাসটা কি আসলে সূর্যের মতো আলোকিত, বা এই সূর্যের রৌদ্রের মতো জ্বলজ্বল করছে? না, এই বাতাসটা কিন্তু এক প্রকার কলুষিত বাতাস হয়ে গেছে। এই পৃথিবীতে তৎকালীন যে বাতাসটা, এই বাতাসটা কিন্তু মনুষ্যত্বহীনতায় ভরে গেছে, এমনকি মানুষের বিবেক বর্জিত, মানুষের হাহাকারে কিন্তু সেই বাতাসটা একেবারে ভরে গেছে। এরপর বলছেন, প্রায় ততদূর ভালো মানব সমাজ, আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। কবি বলছেন, প্রায় ততদূর ভালো মানব সমাজ, অর্থাৎ এই যে সূর্য করজ্জ্বল বা সূর্যের আলোর মতো এরকম তেজদীপ্ত মানব সমাজটা কবি একটা সময় মানে গড়ে দিতে চাচ্ছেন। কিন্তু কবি বলছেন, এই জায়গায় দেখো, ক্লান্ত এবং ক্লান্তিহীন দুইটা শব্দ পাশাপাশি অবস্থান করছে। তার মানে এখানে বোঝা যায় যে কবি এরকম আলোকোজ্জ্বল সূর্যের আলোর মতো এরকম একটা পবিত্র মানুষের এরকম একটা মানব সমাজ গড়ে দিতে চাচ্ছেন, এবং গড়ে দিতে দিতে তিনি ক্লান্ত হয়ে গেছেন। কিন্তু কবির ওই যে একটা আশাবাদ ব্যক্ত হয়েছে যে এই পৃথিবীটাকে একটা বাসযোগ্য করে যেতে হবে, তো সেই জন্য ক্লান্ত হয়ে যাওয়ার পরেও ক্লান্তিহীন নাবিকের মতো তিনি এই পৃথিবীটাকে কণ্টকমুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন। এটাই কিন্তু কবির এই আশাবাদটা এখানে ব্যক্ত হয়েছে, যে আমরা পৃথিবীটাকে গড়ার জন্য ক্লান্ত পরিশ্রম করছি, পরিশ্রম করতে করতে ক্লান্ত, কিন্তু এই ক্লান্তটা গায়ে মাখার সময় নেই। ক্লান্তিহীন নাবিক যেভাবে সমুদ্র পাড়ে দেয় পরিশ্রম করে হাল ঠিক রেখে, ঠিক তেমনিভাবে আমাদের এই বিবেকটাকে, আমাদের এই মনুষ্যত্বটাকে ঠিক রেখে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। যদি সেটাই হতে পারি, তাহলে অন্তিম যেই প্রভাবটা আমাদের কাছে সামনে অপেক্ষমান, সেই অন্তিম প্রভাবটা কিন্তু এই সূর্যের আলোর মতোই রৌদ্র করজ্জ্বল বা সূর্য করজ্জ্বল হবে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। খেয়াল করো, কবি এই জায়গাতে একবার আশাবাদ ব্যক্ত করছেন, তার পরের লাইনে এসে বলছেন যে এই যে পৃথিবীতে মাটির টানে এবং পৃথিবীর টানে মানুষের রূপ নিয়ে পৃথিবীতে এসেছি, এসে যেন ভুল করেছি। যদি ভুল এই পৃথিবীতে না আসতাম, তাহলে মানুষের মধ্যে মানুষ হয়ে মানুষকে হত্যা করার মতো, মানুষ হয়ে মানুষের সাথে ষড়যন্ত্র করার মতো, মানুষ হয়ে মানুষকে নির্যাতন করার মতো এরকম দুর্বিষহ চিত্র কিন্তু আর দেখতে হতো না যদি মানুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম। তারপরে আবার বলছে যে না এলে ভালোই হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। খেয়াল করো, কবি প্রথমে বলছেন যে এরকম ঝঞ্ঝা বিক্ষুব্ধ যুদ্ধময় পরিবেশের মধ্যে মানুষে যদি পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম, তাহলে কিন্তু এই জিনিসটা দেখতে হতো না। কিন্তু পরেই আবার বলছেন যে জন্মগ্রহণ করেছি না, ভালোই হয়েছে। কারণ কি, এই জন্মগ্রহণ করার পেছনেও কিন্তু অনেক রহস্য রয়েছে। কারণ কি, যে শিশির শরীর শুয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি, যা হলো হবে মানুষের, যা হবার নয়। অর্থাৎ এই যে এখানে শিশিরের যে সৌন্দর্য, খেয়াল করো, যে পৃথিবীতে যে শুধুমাত্র যুদ্ধ বিগ্রহই ঘটেছে এটা কিন্তু নয়, পৃথিবীতে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটা দেখলে আমাদের মনটা কিন্তু ভরে যায়, যে সৌন্দর্য অবগাহন করলে আমাদের শরীর মন দুইটাই চাঙ্গা হয়ে ওঠে। পৃথিবীতে অনেক জ্ঞানের ভাণ্ডার রয়েছে,
সেই সমস্ত যদি আমরা দেখি তাহলে আমাদের মন শরীর দুটাই পরিপূর্ণ হয়ে যায়। তো এরকমই কথা বলছেন যে পৃথিবীতে এসে আসলে আমি বুঝেছি যে আমি অনেক ভালো করেছি, কারণ এখানে অনেক কিছু রয়েছে যেগুলো দিয়ে আমি আমার জ্ঞান ভাণ্ডারকে পূর্ণ করতে পারি। এমনকি এরপরে বলছে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। খেয়াল করো, এখানে কবি বলছেন যে মানুষের আসলে যা হবার নয় সেটাই ঘটছে, কিন্তু একটা সময় এমনও আসবে যেই সময়টা মানুষ যেটা কল্পনাও করেনি সেই জিনিসটাও ঘটবে। এরকম সময়ও কিন্তু আসবে। শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়। অর্থাৎ এই যে পৃথিবীব্যাপী যে অশুভ শক্তি বিরাজ করছে, পৃথিবীব্যাপী যে যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি কেটে রক্তারক্তি চলছে, এই জিনিসটার পরিসমাপ্তিতেই যে সূর্যোদয় হবে, সেই সূর্যোদয়টাই মূলত হবে যদি আমাদের ভিতরের এই সুচেতনা বা মানবিক মূল্যবোধটা জাগ্রত হয়। অর্থাৎ এই কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করার পর আমরা এতটুকু উপলব্ধি করতে পারলাম যে এই পৃথিবীতে যে যুদ্ধ বিক্ষুব্ধ পরিবেশে আমরা বিরাজ করছি, এর পেছনের মূল কারণটা হচ্ছে আমাদের ভিতরে মানবিক মূল্যবোধের অভাব, আমাদের ভিতরে মনুষ্যত্ব নামক জিনিসের অভাব, আমাদের ভিতরে ভালোবাসা নামক শক্তিটার অভাব। যদি এই শক্তিটা থাকতো, ভালোবাসা থাকতো, মনুষ্যত্ব বোধ থাকতো, মানবিক মূল্যবোধটা থাকতো, তাহলে পৃথিবী এরকম যুদ্ধ বিক্ষুব্ধ পরিবেশের মুখোমুখি হতো না। এই পৃথিবী থেকে এই অন্ধকারটা তখনই দূরীভূত হবে, এই পৃথিবীতে তখনই একটা প্রভাত হবে, সূর্যোদয় হবে, এই পৃথিবী তখনই সূর্য করজ্জ্বল হবে যখন আমাদের ভিতরে আবার এই মানবিক মূল্যবোধটা ফিরে আসবে। আমরা আবার যখন ভালোবেসে একে অপরকে কাছে টেনে নিতে পারবো, তখনই কেবল এই পৃথিবীটাকে মুক্ত করা সম্ভব। এটাই হচ্ছে কবির আশাবাদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল সুচেতনা কবিতার আলোচনা। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বারবার যে কথাটি বলি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।